আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম লাবিবার তৃতীয় পার্ট নিয়ে। তো বন্ধুরা, যেমনটা এর আগে বলেছিলাম, রেহানা লাবিবাকে দেখে মুখ চোখ কালো করে ফেলেছে। তো কালোটা কেন করলো এটাই হচ্ছে বিষয়। বলল মানে কথা বলতেছে না তো, দেখলেই তো দুইজনের মধ্যে কেমন আছো, কি করছো, কি খাইছো, এই ধরনের কথাবার্তা হয়। তো সেদিন লাবিবা রেহানার বাড়িতে আসার পর লাবিবার সঙ্গে রেহানা কথা বলছিল না, মুখ চোখ কালা করেছিল। তো কালা করা সত্ত্বেও লাবিবা কিছু মনে না রেখে খোকন ছিল ওদের বড় ছেলেটার নাম, বলছে খোকন বাবা এদিকে আয় না। তা সে বলছে বাবা তুই তোর বোনকে একটু নিয়ে বেড়া, আমি রান্না করতেছি। হ্যাঁ, তো ওই অবস্থায় ও মুরগি নিয়ে গেছে, চিংড়ি মাছ নিয়ে গেছে, ওগুলো রান্না করেছে। ওকে নিয়ে বেড়া, তুই হাঁপাই গেলে তোর নানুর কাছে দিস। লাবিবার মামি ছিল সাথে, তো মামিও সাথে হেল্প করে দুজন মিলে রান্না বান্না করছে। তো লাবিবা রান্না করে বলতেছে রেহানা পা আসো না একসঙ্গে খাই, আমি তো চলেই যাব। এমন সময় লাবিবাকে রেহানা বলতেছে তুই খা, তুই তো একা একাই গিলতেছিস, তুই আরও বেশি করে গেল, কিন্তু আমার বাড়িতে আর আসিস না। এই কথা বলার পরে লাবিবা এক প্রকার অবাক, মানে হতভম্ব হয়ে গেছে। তো ও তাও বলতেছে যে আপা তোমার কি হয়েছে, তুমি আমার সাথে কেন জানি এইভাবে ব্যবহার করতেছো, আমি কি অন্যায় করছি? তখন রেহানা বলছে যে তোর স্বামীর তোকে শাড়ি এনে দিল, আমাকে শাড়ি এনে দিল না, আরও কত কি তোকে চুপ চুপ করে আয়না দেয়, যেগুলো তুই একা একা ভোগ করিস। তখন তো রীতিমতো মানে লাবিবা অবাক, বলতেছে আপা তুমি এটা কি বলো, কি দিছে আমাকে, কি আবল তাবল বলতেছো, মানে আমি বুঝতেছি না কিছু। আসছি পর থেকে মুখটাও কালো করে আসছো, কথা বলতেছো না, খুলে বলবা তো। এই শাড়ি কই পাইছিস তুই? তো বলতেছে এটা মামির শাড়ি, এটা তো আমার না। আসলে বিষয়টা হয়েছিল কি জানো, মানে বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবা, মানে আর লাবিবা আর হচ্ছে রেহানা এদের দুইজনের জামা কাপড় সব একরকম হইতো। ওর হাজব্যান্ড এক কালার শাড়ি কিনতো, এক কালার জুতা কিনতো, মানে যেটাই কিনবে দুইটাই এক কালার করে কিনতো, দুই জোড়া করে দুজনার জন্য, এইভাবেই কিন্তু। তো ওই শাড়িটা পরা দেখে মানে ওর ভিতরে হিংসায় জ্বলে যাচ্ছিল, কিন্তু ও তো বোঝানোর চেষ্টা করছিল ওকে যে শাড়িটা ওর না, ও ভুল বুঝতেছে, কিন্তু আসলে ও বুঝতে চাইলে তো ওকে বোঝানো যাবে তাই না? ও তো বিষয়টা বুঝতেই চাইছে না। ওর মামিও এক প্রকার বললো যে শাড়িটা আমার, আমি ওকে মার ভাঙতে দিয়েছি। ওর লাবিবার মামিকে বলতেছে হয়েছে, চিটারি বাটপারি কি আপনারাও শিক্ষায় গেছেন নাকি, মিথ্যা কথা বলতেছেন, এইভাবে বলতেছে। তো ওর মামি তো মানে লজ্জার কথা বলতেছে না। ও মামি শুধু একটা কথাই বলল যে দেখো, যে বুঝাও বুঝতে চায় না তাকে বোঝানোর মানুষ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তো লাবিবা কয় আপা বিশ্বাস করো তুমি, এটা মামির শাড়ি, আমার না। তাছাড়া যদি আমাদের স্বামী এরকম করতো কিছু, আমিই তো হতে দিতাম না। তুমি এটা কি করে বিশ্বাস করতে পারলা বলো? তোমার মনে এই ধরনের মানে চিন্তা ভাবনা আসে থেকে? বলতেছে অনেক নাটক করছিস, আর নাটক করবি না আমার সাথে, বাইর হয়ে যা। বলছে হ্যাঁ যাবই তো, খাও না। খাওয়ার কথা বলতে গেছে অমনি চুল ধইরা লাবিবাকে সেই মায়ের। হ্যাঁ, তো লাবিবা বড় বড় মনে করে গায়ে হাত তুলে নাই বা বড় কথাও বলে নাই, মাইকটার খাইয়ে সুন্দর করে বাড়িতে চলে আসছে। আসার পর বিভিন্ন জায়গায় সে মানে শরীরে ক্ষত হয়ে গেছিলো, তার নখুনের আঘাতে ছিলে টিলে গেছিলো। পরে ওর মামি ডাক্তার দেখাইছে, মলম মানে যা যা লাগে আর কি, ড্রেসিং ড্রেসিং যা লাগে কইরা বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আনার পর ওর হাজব্যান্ড আসছে কয়েকদিন পর। আসার পরে বিষয়টা জানানো হইলো, জানানোর পরে এখন ওই বউকে আর রাখবে না সে। হ্যাঁ, মানে রেহানাকে আর রাখবে না সে, এই সিদ্ধান্ত নিছে। তো লাবিবা বলতেছে দেখো, উনি তোমার ওয়াইফ, ওনাকে তুমি আগে বিয়ে করেছো, কি এটা কি করে সম্ভব? তাছাড়া খোকন তো আছে, খোকন ওর কি হবে বলো? তো ওর সাধ্য অনুযায়ী ও বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ওর স্বামী মানতে চাইছে না। পরে মামা মামি লাবিবার আত্মীয় স্বজন যারাই ছিল সবাই বুঝালো দরকার নাই বাবা,
ছেড়ে দিও না, গুনাহ হবে। বলতেছে না, ছেড়ে দিব না আপনার বলেন, এত ছোট লোকে মনের পরিচয় দিল, আমি তো আশা করিনি ওর কাছ থেকে এটা। তাছাড়া আমি কিসের অভাব দিয়ে রেখেছিলাম? আমি না হয় বিয়ে ২টা করছি, কিন্তু আমি তো কাউকে কোনো কিছুর অভাব দিইনি। অপরাধ করলে লাবিবার সাথে করেছি, আমার বিয়ের কথা তার কাছে গোপন ছিল। যেটা ওর করার কথা সেটা ও করলো না, ও কীভাবে করলো? এইভাবে অনেক কথাবার্তা হওয়ার পরে লাবিবা অ্যাকসেপ্ট করেনি ওদের ডিভোর্সটাকে। না করার ফলে ওর স্বামীও মেনে নিল, ঠিক আছে। পরে ওখানে গেছে খোকনের জন্য বাজার সদাই কইরা নিয়া লাবিবা সহ ওর হাজব্যান্ড সহ একসঙ্গে গিয়েছে। তো যাওয়ার পরে মহিলা নাকি লোকজন ঠিক করছে ওদেরকে মারবে। মারবে, কেন মারবে? তো লাবিবার হাজব্যান্ডও তো খুব পাওয়ারফুল মানুষ ছিল, তার গায়ে হাত তোলা বা সে উপস্থিত থাকা অবস্থায় তার ছেলেমেয়ের গায়ে হাত তোলা, তার স্ত্রীর গায়ে হাত তোলা, এটা ইম্পসিবল ছিল না। কারণ লাবিবার মামারাও অনেক শক্তিশালী অবস্থানে ছিল স্বামীর থেকেও। সে যাই হোক, হওয়ার পরে এত কিছুর কারণ খোঁজা শুরু করলো। সেদিন অপমান হয়ে চলে আসছে লাবিবার হাজব্যান্ড। তো খোকনকে বলল, বাবা তুমি কি আমার সাথে যাবা? মহিলা এখন খোকনকে আসতে দিবে না। বলছে, বাবা দেখো তুমি তোমার কেরিয়ার কিভাবে করবা, তোমার মা যা শুরু করছে, নাই যদি থাকো কয়েকটা দিন চলো আমার সাথে থাইকে তারপর না হয় আসবা। পরে লাবিবা বলল, তুমিই না হয় এখানে কয়েকটা দিন থেকে যাও। ও মনে হয় রাইগে গেছে, আমাকে দেখে আমি চলে যাচ্ছি। বলছে, না তুমিও আমার দায়িত্ব, ও আমার দায়িত্ব, আমি তোমাকে কীভাবে মানে একা ছেড়ে দিতে পারি ছোট বাচ্চাকে নিয়ে, এটা সম্ভব নয়। পরে যাই হোক চলো, পরে খোকনকে কয়েকদিন নিয়ে এসে রাখলো। এর মধ্যে মহিলা অন্য ব্যাটার সাথে বিয়ে করে সেটেল হয়ে গেছে, ডিভোর্স নাই, কিছু নাই, ছাড়াছাড়ি নাই। হ্যাঁ, তো ডিভোর্স দিয়া মোটামুটি ৯ মাস লোকটার সঙ্গে সংসার করছে, খোকন এখানেই থাকে। তো লাবিবার হাজব্যান্ড, লাবিবা অনেক ভেঙে পড়ছিল, উনি এটা কী ধরনের কাজ করলো। তো লাবিবা গেছিলো, লাবিবাকে আবার অপমান করে দিছে, করার পরে চলে আসছে। আইসা ৯ মাস পর মহিলা আবার এখানে এসে হাজির। হাজির হয়ে বলতেছে, আমার স্বামী আমি ছাড়বো না, এই সেই ভুল করে ফেলছি, আবল তাবল কথাবার্তা শুরু করছে। তো এটা কি সম্ভব? পরে যাই হোক, এখন কাগজ কলমে ডিভোর্স না হইলেও শরীয়তি যে বিষয়টা আছে সেখান থেকে তো খারিজ হয়ে গেছে সে। তো লাবিবা ওর হাজব্যান্ডকে বুঝাইলো, বুঝায় আবার মহিলাকে মানে হুজুর দ্বারা বিয়ে পড়ায় আবার ঘরে উঠায় নিল। উঠানোর পর এখন মহিলা বলতেছে যে, আমি তোর ভাত খাবো না, আমাকে 20 লাখ টাকা দিতে হবে, নাহলে তোদের নামে মামলা করে দিব। আচ্ছা, দাও এগুলা হুমকি ধামকি দেওয়ার পর অনেক অশান্তি শুরু হয়ে গেল ওদের সংসারের মধ্যে। শুরু হয়ে যাওয়ার পর ওর হাজব্যান্ড কাজে চলে গেল। তো খুব চরমভাবে লাবিবার বাচ্চার উপরে, বাড়ির উপরে ও মানে একটার পর একটা শয়তানি বুদ্ধি মানে জুলুম করা শুরু করলো। তো অনেক ঝগড়াঝাটি হয়েছে লাবিবার সঙ্গে ওর সাথে। লাবিবাকে আবারও ধরে মারছে। তো ওর হাজব্যান্ড এটা জানার পর আইসা ওকে ডাইরেক্ট ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার পর 20 লক্ষ টাকাই বুঝাই দিছে। দেওয়ার পরে মানে ওই মহিলা ওই টাকা নিয়ে যেয়ে চলে গেছে। পরে ছেলেটাকেও নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ছেলেটাকে তো মানুষ করতে পারেই নাই। আরেকটা বিয়ে হয়েছিল মহিলাটার, সেই স্বামীটাও আর নিয়ে খায় নাই। না খাইয়া মহিলাটার এখন করুণ অবস্থা, যে 20 লাখ টাকা নিয়েছিল লাবিবার হাজব্যান্ডে মানে খোকনের বাবার থেকে, সে 20 লাখ টাকাও শেষ করে ফেলছে। ছেলেটা হিরোইনসি হয়েছে, ঠিক আছে, মানুষ করতে পারে নাই ছেলেটাকে, আসতেও দেয় নাই এখানে। এই অবস্থা করে ওর পায়ে কুড়ালটাও নিজেই মারছে করে। মহিলার জীবনটা তো শেষ, রইল বাকি লাবিবা। তো লাবিবার জীবন আস্তে 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 ভালোই কাটছিল। কাটার পর ওর হাজব্যান্ড একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এইসব বিভিন্ন টেনশনের কারণে ছেলে নষ্ট হয়ে গেল, সংসার ঠিক রাখতে পারলো না। অ্যাক্সিডেন্ট হয়ে ওর হাজব্যান্ড মোটামুটি মেন্টালি প্রবলেমের কারণে পাগল হয়ে যায়। পরে উলঙ্গ অবস্থায় তাকে শিকড় দিয়ে গাছে বেঁধে রাখা হয় 9 বৎসর। এই 9টা বৎসরে লাবিবার সংসার সব কিছু তছনছ হয়ে
আজকে সবাই সর্বশান্ত হয়ে গেছে। সাথে গল্পটা এখানেই শেষ হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।